আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সকালে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে দর্শনার্থী বইয়ে সই এবং একটি গাছের চারা রোপণ করেন। এর আগে সকাল 8:30টায় 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রক এয়ারের বিমানটি সকাল 8:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতা সংক্ষিপ্ত বৈঠক করেন, যেখানে প্রধানমন্ত্রী তোবগে গতকালের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি শোক জানান। দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সাথে ভুটানিজ প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। এরপর বিকেল 3টার দিকে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক হবে। ভুটানের প্রধানমন্ত্রী তোবগের সম্মানে নৈশভোজেরও আয়োজন করা হয়েছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে। এবারে নির্বাচনে অংশীদার হিসেবে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক কাজ করবেন। এই নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুজ্জীবিত হবে। সকালে রাজধানীর গুলশানে হোটেল লেকশোর হাইটসে এশিয়ানে নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা জানান। সানাউল্লাহ আরও বলেন, এবারে নির্বাচন অংশগ্রহণমূলক করার সর্বোচ্চ চেষ্টা করছে ইসি। নির্বাচন কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অপব্যবহার রোধে সক্রিয়ভাবে কাজ করছে, যাতে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। বগুড়া শহরের ফুটপাত এখন ভাসমান ব্যবসায়ীদের দখলে। সকাল থেকে রাত পর্যন্ত প্রধান সড়কগুলোতে ফুটপাত দখল করে চলছে বাণিজ্য। এতে বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করছেন পথচারীরা। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট। এছাড়াও সড়কে অবৈধ পার্কিং দুর্ভোগ বাড়াচ্ছে কয়েক গুণ। বগুড়া পৌরসভার নাগরিক দুর্ভোগ নিয়ে আজিজুল হাকিম রুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে তৃতীয় ও শেষ পর্ব, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। এভাবেই সড়ক ও ফুটপাথ দখল করে গড়ে উঠেছে অস্থায়ী দোকান। শহীদ খোকন পার্ক, বাদুরতলা রোড, সাতমাথা, থানামোড়, স্টেশন রোডে দখল বাণিজ্যের কারণে যেন অস্তিত্বই নেই ফুটপাতের। এতে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী, শিক্ষার্থী ও বয়স্করা। স্থানীয়দের অভিযোগ, পৌরসভা ও পুলিশ প্রশাসনের চোখের সামনেই চলছে এসব দখলবাজি। আর ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, সরকারিভাবে নির্দিষ্ট জায়গা পেলে সেখানে ব্যবসা করবেন তারা। কারণ ফুটপাত টোটালি দখল। অনেকে আছে তাড়াতাড়ি করে যাওয়ার ক্ষেত্রে তিনি অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে। রাস্তার উপর দোকান করি, এটা হচ্ছে যে কি অন্যায় যদি হয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের নির্দিষ্ট একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হোক, আমরা সবাই যেন ওখানে ডিসিপ্লিন করে আমরা জানি সবাই এক জায়গা থেকে মাল বেচাকেনা করতে পারি। ফুটপাত দখলমুক্ত করতে আইন প্রয়োগের পাশাপাশি বিকল্প হকার মার্কেট গড়ে তোলা জরুরি বলে জানায় পৌর কর্তৃপক্ষ। এখন আপনি দেখবেন যে একজনের বাড়ির পাশে, এটা আমার এত কষ্ট লাগে যে বাচ্চা কাচ্চা যারা স্কুলে যাতায়াত করে তাদের ফুটপাতটা এমনভাবে দখল করে রাখে। এই যে মানুষের একটা দুর্ভোগ, এই যে মানুষের এটা দেখার কেউ নাই। মাস্টার প্ল্যান যখন হয়ে যাবে তখন আলটিমেটলি এই যে সমস্যাগুলো, ফুটপাত দখল বলেন, যানজট বলেন, এগুলি নিরসন হবে বলে আমি আশা করি। তবে জেলা পুলিশের দাবি, শহরের দখল বাণিজ্য বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কম্বাইন্ড যদি যৌথ উদ্যোগ হয় তাহলে জিনিসটা আরো সহজ হবে। পুলিশ ডেফিনেটলি কাজ করবে, পুলিশ কাজ করতেছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা হলে এটা আমার মনে হয় যে দ্রুত অনেকটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে যানজটটা। পৌর কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের সমন্বিত পদক্ষেপ এবং হকারদের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ করা না হলে এই সমস্যার সমাধান মিলবে না বলে মত সচেতন নাগরিকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শেরপুরের শ্রীবরদী উপজেলার রানী শিমুল ইউনিয়নে অবস্থিত পুরনো জরাজীর্ণ বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। এতে ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগে ভবনটি ধসে পড়ার আশঙ্কা করছে শিক্ষক শিক্ষার্থীরা, তাই প্রতিদিন আতঙ্কে থাকে তারা। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম।
শেরপুরের শ্রীবর্দী উপজেলার রানী শিমুল ইউনিয়নে 1991 সালে প্রতিষ্ঠিত হয় বালিজুরি উচ্চ বিদ্যালয়। 1999 সালে 3 তলা নতুন ভবন পায় এই বিদ্যালয়টি। তবে নির্মাণের কয়েক বছর পর থেকেই ভবনটি ছাদ থেকে খসে পড়ছে পলিস্তারা ও বিভিন্ন জায়গায় ধরেছে ফাটল। পুরনো জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। এতে আতঙ্কে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীরা। যখন তখন ভেঙে পড়ার সম্ভাবনা আছে, পানির জন্য আমরা ঠিকমতো ক্লাস নিতে পারি না। তার জন্য আমাদের অভিভাবকরা আমাদের স্কুলে আসতে নিষেধ করে, তাও আমরা পড়ার জন্য স্কুলে আসি। কলেজের স্কুলটি অনেক পুরাতন হওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়েছে। বর্ষা মৌসুমে শ্রেণীকক্ষের ভেতরে থাকে স্যাঁতসেঁতে অবস্থা। ঝুঁকিপূর্ণ হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় শিক্ষক শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়েও শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। শিক্ষকরা বলেন, বিদ্যালয়টির এখন নাজুক অবস্থা, যে কোনো মুহূর্তে এটি ভেঙে পড়তে পারে। অতি দ্রুত একটি নতুন ভবন নির্মাণের দাবি তাদের। যে কোনো সময় থেকে হতে পারে, ভেঙে পড়তে পারে, ছেলেমেয়েরা স্কুলে আসতে চায় না। বাবা মা তো আমাকে অনেক অভিযোগ জানিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক জানান, গারো পাহাড়ের পাদদেশে হওয়ায় এটি এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা, তাই ভবনটি ধসে পড়ার ঝুঁকি বেশি। অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ, তাই জেলা সম্মানিত জেলা প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, সব দিক বিবেচনা করে যেন আমার স্কুলটাকে দ্রুত একটি নতুন ভবনে উন্নীত করার জন্য। তবে খুব শিগগিরই স্কুলের নতুন ভবন নির্মাণের বিষয়ে আশ্বাস দিয়েছেন শেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী। ওনারা যে পরামর্শ দিবেন সেইভাবে আমরা কাজ করব। তবে আমরা চাচ্ছি যে ঝুঁকিমুক্তভাবে বাচ্চারা লেখাপড়া করুক, তাদের মধ্যে যাতে কোনো আশঙ্কা না থাকে। ফিজিক্যালি প্রতিষ্ঠানে যে একটু দেখতে হবে, দেখে বাস্তবতা নিরিখে আমি এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরের ব্যবস্থা নেব। বিদ্যালয়টিতে বর্তমানে 420 জন শিক্ষার্থী রয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যশোরে জামায়াত ইসলামীর জেলা শাখার উদ্যোগে ছাত্রছাত্রী ও যুবদের নিয়ে অনুষ্ঠিত হল গণজামায়াত। এতে যশোর 2 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ জানান, ভোটে জামায়াত ইসলামী জিতলে যোগ্যতা অনুযায়ী বেকারদের চাকরি দেওয়া হবে। পাশাপাশি সমান অধিকারের ভিত্তিতে নারী পুরুষ সবাই মিলে সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চান তারা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ঝিকরগাছা উপজেলার বিএম হাই স্কুল মাঠে শুক্রবার দুপুর থেকেই যেন জনস্রোত নামে। জামায়াত ইসলামীর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন যশোর 2 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ। 2024 সালের 5 আগস্টে ফ্যাসিবাদের পতন হয়েছে। এ সময় তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে যোগ্যতা অনুযায়ী বেকারদের চাকরি দেবে জামায়াত। আমরা এমন স্বচ্ছ ব্যবস্থা তৈরি করবো, এখানে উপহার দিব, যাতে যোগ্যতার ভিত্তিতে তোমরা এখানে যেতে পারো, সেটা বিশ্ববিদ্যালয় হোক, চাকরির ক্ষেত্রে হোক, সেই নিশ্চয়তা আমরা দেব ইনশাআল্লাহ। এদিকে যশোরের 6টি আসনেই জামায়াত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে এবং আসন্ন নির্বাচনেও এদেশের মুক্তিকামী মানুষরা, আমাদের মা খালারা, আমাদের ভাইরা চাচারা ইনসাফের পক্ষে থাকবে। ইনশাআল্লাহ ইনসাফের বিজয় হবে। জামায়াত ইসলামীর ঝিকরগাছা উপজেলা শাখার উপজেলা আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর ক্রিয়া সম্পাদক আরমান হোসেন, যশোর জেলা পশ্চিমের শিবির সভাপতি ইসমাইল হোসেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম সহ যশোর জেলা এবং ঝিকরগাছা চৌগাছার স্থানীয় জামায়াত ও ছাত্র শিবিরের নেতারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক
পাকিস্তানে গ্লু তৈরির একটি কারখানা বিস্ফোরণের অন্তত 16 জন নিহত হয়েছেন, আহত হয়েছে কমপক্ষে 7 জন। বিস্ফোরণের পর ফ্যাক্টরিতে ধসের ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে পাঞ্জাব প্রদেশের লাহোরে ফয়সালাবাদের ওই গ্লু তৈরির ফ্যাক্টরিতে আগুন লাগে। ফয়সালাবাদের কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ার স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ফ্যাক্টরির রাসায়নিকের গুদামে গ্যাস লিক হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শক্তি এতই বেশি ছিল যে এটির প্রভাবে ফ্যাক্টরি সহ আশপাশের কয়েকটি বাড়ির ছাদ উড়ে যায়। এর মধ্যে 3টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই আশপাশের বাড়ির বাসিন্দা ছিলেন। স্প্যানিশ লা লিগায় লেভান্তেকে 1-0 গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। নিজেদের মাঠ মেস্তাল্লা স্টেডিয়ামে আক্রমণ ও বল দখলে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল ভ্যালেন্সিয়া। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কার্লোস কোরবেরানের দল। বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে লেভান্তের সীমানায় আক্রমণ চালায় ভ্যালেন্সিয়া। খেলার 79 মিনিটে হুগো দুরো যে গোলটি করেন তাতেই নিশ্চিত হয় ভ্যালেন্সিয়ার জয়। এতে 13 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে রেলিগেশন লিগের উপরে উঠে এলো তারা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।